অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম আপনারা কিভাবে ফিল আপ করবেন, আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের হাতে কলমে একটি সঠিক নিয়মে ফর্ম ফিল আপ করে দেখাবো। তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। অর্থাৎ এই 13 পাতার ফর্ম আপনাদেরকে সঠিকভাবে ফিল আপ করতে হবে। যদি আপনাদের ফর্মে কিছু ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে সমস্যায় পড়ে যাবেন। তো এখানে প্রথমে দেখুন বলা আছে এখানে প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক। অর্থাৎ আপনার এখানে যে প্রথমে বিভাগ আছে এই প্রত্যেকটা বিভাগ আপনাকে পূরণ করতে হবে সঠিক নিয়মে। তো সর্বপ্রথম দেখুন কি আছে, পারিবারিক পরিচয়। পারিবারিক পরিচয়ের মধ্যে কতকগুলি ক্ষেত্র আছে। প্রথম ক্ষেত্রে কি বলা আছে, পরিবারের প্রধানের নাম, অর্থাৎ যিনি হচ্ছে হেড তার নামটা এখানে লিখতে হবে। পুরো নাম লিখুন যেখানে আছে এই জায়গাটার নামটা লিখতে হবে। আপনারা ফর্ম ফিল আপের সময় দেখে নেবেন এই বিকল্প বা ইনপুট যে অপশানটা আছে আপনাদেরকে এই পোর্শনটা ফিল আপ করতে হবে। তাহলে প্রথমে বলা আছে পরিবারের প্রধানের নাম। পরিবারের প্রধান কে হবে, এটা যিনি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছেন, হতে পারে তার স্বামী, হতে পারে বা তার শ্বশুর বা শাশুড়ি পরিবারের প্রধান। যদি তার শ্বশুর জীবিত থেকে থাকে তাহলে তার শ্বশুর পরিবারের প্রধান হবে। যদি শ্বশুর না থাকে শাশুড়ি থাকলে শাশুড়ি প্রধান হবে। যদি শ্বশুর শাশুড়ি না থেকে থাকে তাহলে এখানে তার স্বামী পরিবারের প্রধান হবে। সেক্ষেত্রে আপনারা পরিবারের প্রধানের নামটা এখানটায় লিখে দিবেন। তো ফর্মটা আপনারা যেহেতু বাংলাতে আছে কিন্তু ফর্মটা আপনারা ইংলিশে ফিল আপ করার চেষ্টা করবেন, কারণ এই ফর্মটা আপনারা জমা করার পর ফর্মটা অনলাইনে ডিজিটাইজেশন হবে। সেক্ষেত্রে আপনারা ইংলিশে যদি ফর্মটা ফিল আপ করেন আপনাদের সেই ফর্মটা অনলাইনে পোর্টালে আপলোড করার ক্ষেত্রে সুবিধা হবে বা ভুল কম হবে। সেই জন্য আপনারা চাইবেন ফর্মটা যতটা সম্ভব ইংলিশে ফিল আপ করার। এরপরে 2 নম্বর বলা আছে দেখুন জন্ম তারিখ। এখানে কার জন্ম তারিখ লিখবেন, এখানে হচ্ছে পরিবারের যিনি প্রধান তার জন্ম তারিখটা লিখে দিবেন। অর্থাৎ যিনাকে আপনারা HOF করলেন, HOF যাকে করলেন তার জন্ম তারিখটা এখানটায় আপনারা লিখে দেবেন। দিন মাস বছর হিসাবে এইভাবে আপনারা লিখে দিবেন। জন্ম তারিখটা আপনারা এই জায়গাটা লিখে দিচ্ছেন। এরপর 3 নম্বর বলা আছে পরিবারের প্রধান লিঙ্গ, অর্থাৎ পরিবারের প্রধান। এই পরিবারের প্রধান যদি পুরুষ হয়ে থাকে তাহলে এখানে টিক দিবেন। যদি এই পরিবারের প্রধান যদি স্ত্রী হয়ে থাকে মহিলাতে টিক দিবেন। 4 নম্বর বলা আছে পরিবারের প্রধানের আধার নাম্বার, অর্থাৎ এখানে আপনি যে পরিবারের প্রধান যাকে সিলেক্ট করলেন সেই ব্যক্তির আধার নাম্বারটা এখানে লিখে দিবেন। যদি পরিবারের প্রধান আপনার স্বামী হয়ে থাকে তার স্বামীর আধার নাম্বার, যদি শ্বশুর হয়ে থাকে শ্বশুরের আধার নাম্বারটা এখানে আপনারা লিখে দিবেন। এভাবে আধার নাম্বারটা লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখানে 5 নম্বরে বলা আছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি। আপনাদের ফ্যামিলি যদি ডিজিটাল রেশন কার্ড থাকে সেই ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি আপনার জানা থাকে তাহলে আইডিটা এখানে লিখবেন। যদি না জানা থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল লিখে দিবেন। তো আইডিটা আপনারা অনলাইন পোর্টালের মাধ্যমে বের করতে পারবেন, সেটা নিয়ে অলরেডি আমাদের ভিডিও দেওয়া আছে, সেখান থেকে আপনারা বের করতে পারেন। এছাড়াও আপনারা এটা নট অ্যাপ্লিকেবল করে দিতে পারেন, যেহেতু আপনাদের এখানে বলা আছে যদি থাকে, অর্থাৎ অপশনাল, এটা আপনি দিতেও পারেন বা নাও দিতে পারেন। এরপর বলা আছে 6 নম্বরে দেখুন পরিবারের সদস্য সংখ্যা, অর্থাৎ যে ফর্মটা আপনারা ফিল আপ করছেন অর্থাৎ সেই পরিবারে কতজন সদস্য আছে সেটা আপনাদের এখানে সংখ্যায় লিখতে হবে। যদি আপনাদের পরিবারে 4 জন হয়ে থাকে তাহলে 4 লিখবেন, 3 জন হয়ে থাকলে 3 লিখবেন। এইভাবে পরিবারের সদস্য যতজন সেই সংখ্যাটা আপনারা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর 7 নম্বরে বলা আছে তো ঠিকানা, অর্থাৎ যে পরিবারের আপনারা ফর্মটা ফিল আপ করছেন সেই পরিবারের স্থায়ী ঠিকানা সেটা আপনারা এখানটায় লিখে দেবেন। সেখানে আপনারা ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট এবং পিনকোড এইভাবে আপনারা স্থায়ী ঠিকানাটা আপনাদের লিখে দেবেন। ওই পরিবারের যে ঠিকানা সেই ঠিকানাটা আপনারা এখানে ফিল করবেন। এরপরে 8 নম্বর বলা আছে দেখুন যোগাযোগ নাম্বার, অর্থাৎ ওই পরিবারের একজনের যোগাযোগ নাম্বার দিতে হবে। পরিবারের প্রধান যাকে করছেন তার মোবাইল নাম্বারটা এখানে আপনি দিতে পারেন। এখানে মনে রাখবেন সেই মোবাইল নাম্বারে কিন্তু আধার লিঙ্ক থাকতে হবে, সেই ধরনের একটা মোবাইল নাম্বার আপনারা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর 9 নম্বর বলা আছে দেখুন এখানে আপনাদের পরিবারের সদস্যদের বিবরণ আপনাকে এখানে দিতে হবে। প্রথমে দেখুন বলছে পরিবারের প্রধান, এখানটায় আপনি পরিবারের প্রধানের নামটা লিখে দেবেন। যে ব্যক্তিকে আপনি প্রধান করছেন সেই ব্যক্তির নামটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, অর্থাৎ এই পরিবারের প্রধান যদি 25 থেকে 60 বছর বয়সী মহিলা কেউ হয়ে থাকে তাহলে সে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করবে। সেক্ষেত্রে আপনারা এখানে হাতে টিক দিবেন। যদি সেক্ষেত্রে না হয়ে থাকে তাহলে এই জায়গাটা ফাঁকা রেখে দেবেন। এবং সদস্য 1 দেখুন সদস্য 1 যদি এখানে ধরুন কারো অন্নপূর্ণা যোজনার বেনিফিশিয়ারির
স্বামীকে পরিবারের প্রধান করেছেন, তাহলে প্রধানের জায়গায় স্বামীর নামটা লিখবেন এবং সদস্য ওয়ানে সেই ব্যক্তির নাম লিখবেন, অর্থাৎ স্ত্রী যিনি তার নামটা লিখবেন। যেহেতু তার স্বামী প্রধান, তাহলে প্রধান স্বামী লিখলেন, তারপরে সদস্য ওয়ানে তার স্ত্রী এবং তার যদি সন্তানরা থাকে সদস্য 2 হিসাবে আপনারা এখানে লিখতে পারবেন। সদস্য 1 যিনি তার নামটা এখানে লিখে দেবেন, প্রথম সদস্য, তার জন্ম তারিখটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর সেটি মেল ফিমেল যেটা সেটা আপনারা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর পরিবারের প্রধানের সাথে সম্পর্ক, অর্থাৎ এই যে পরিবারের প্রধান আছে এর সাথে সদস্য 1 যা ডিটেলস দিচ্ছেন তার সম্পর্কটা কি। যদি পরিবারের প্রধান স্বামী হয়ে থাকে তাহলে এখানে স্ত্রী বা ওয়াইফ লিখে দিবেন। লিখে দেওয়ার পর আধার নাম্বার, এখানে ওই সদস্য 1-এর আধার নাম্বারটা এখানে লিখে দেবেন। এই সদস্য 1-এর যে ডিটেলসটা দিলেন, এই ব্যক্তি বা এই বেনিফিশিয়ারি যদি 25 থেকে 60 বছরের মহিলা হয়ে থাকে, যদি অন্নপূর্ণার জন্য আবেদন করতে চান তাহলে এখানে হাতে টিক দিয়ে দেবেন। সেম একইভাবে সদস্য 2-তে যদি আরও কোনো মেম্বার থেকে থাকে তাহলে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, আধার নাম্বার, সম্পর্ক এইভাবে দিয়ে দিবেন। যদি সেই বেনিফিশিয়ারি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে চায় তাহলে এখানে হাঁ দিবেন, যদি না করতে চায় তাহলে এটা ফাঁকা রেখে দেবেন। এবং এখানে বলা আছে 5 বছর বয়সের কম হলে তার আধারে এনে চিহ্নিত করুন, অর্থাৎ 5 বছরের কম হলে যদি আধার না থেকে থাকে তাহলে আধারের জায়গায় এনে লিখতে হবে, সেক্ষেত্রে তাদের জন্ম সার্টিফিকেট দিতে হবে। এইভাবে প্রথম পেজটা আপনারা ফিল আপ করবেন এবং সেকেন্ড পেজে আপনারা যাবেন। সেকেন্ড পেজে দেখুন এখানে বলা আছে সেম একইভাবে আরও সদস্য যদি থেকে থাকে 3, 4, 5 এভাবে সদস্যদের ডিটেলসগুলো এখানে দিয়ে দেবেন। 10 নম্বরে বলা আছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ যে পরিবারের আপনি ফর্মটা ফিল আপ করছেন সেই পরিবারে যারা প্রাপ্তবয়স্ক আছে তাদের ব্যাংকের ডিটেলস আপনাকে দিতে হবে এবং ডিবিডি লিঙ্কের যুক্ত ব্যাংকের ডিটেলস আপনাকে এখানে দিতে হবে। প্রথমে দেখুন পরিবারের যিনি প্রধান আছে তার এখানে যে ব্যাংকের অ্যাকাউন্ট সেই ব্যাংকের নামটা দেবেন, ধরুন SBI যদি থাকে SBI দিলেন। এরপরে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখে দিলেন এবং IFSC কোডটা এখানে লিখে দিলেন, এটা পরিবারের প্রধান। এরপর সদস্য 1 যে আপনি ব্যক্তির ডিটেলস দিয়েছেন সেই ব্যক্তির ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড। সদস্য 2-তে যে ব্যক্তির ডিটেলস দিয়েছেন সেই ব্যক্তি যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে তাহলে এখানে তার ব্যাংকের ডিটেলস। অর্থাৎ আপনারা যখন এই পরিবারের ডিটেলসটা ফিল আপ করবেন সদস্য 1, 2, 3-তে যে ব্যক্তির ডিটেলস দেওয়া আছে সেম একইভাবে সদস্য 1, 2 সেই ব্যক্তিরই ডিটেলস এখানে দিতে হবে। ব্যাংকের ডিটেলস যতগুলো প্রাপ্তবয়স্ক সবার এখানে দিয়ে দেবেন। এরপরে তারপরের পেজে দেখুন আছে এপিক নাম্বার, অর্থাৎ প্রাপ্তবয়স্ক যারা আছে তাদের যেহেতু ব্যাংকের অ্যাকাউন্ট দিয়েছেন এরপরে এপিক নাম্বার অর্থাৎ ভোটার ডিটেলস দিতে হবে। এখানে HOF এপিক নাম্বার, অর্থাৎ যিনি পরিবারের প্রধান আছে তার এপিক নাম্বারটা এখানে লিখে দিবেন। এপিক নাম্বার লিখে দিলেন এবং বিধানসভা ক্ষেত্র এবং অংশ নাম্বার, অর্থাৎ এই ভোটার কার্ডটি কোন বিধানসভা ক্ষেত্রে আছে তার নাম এবং অংশ হচ্ছে মানে পার্ট নাম্বারটা এখানে আপনি লিখে দিলেন। এটা হচ্ছে পরিবারের প্রধান। সদস্য 1-এর একইভাবে লিখবেন, সদস্য 2 থাকলে একইভাবে লিখে দেবেন ভোটার ডিটেলস। এরপরে দেখুন বলা আছে বিভাগ, অর্থাৎ যে পরিবারের ফর্মটা আপনি ফিল আপ করছেন সেই পরিবার যদি সাধারণ বা জেনারেল হয়ে থাকে তাহলে এখানে অসংরক্ষিত বা UR টিক দিবেন, যদি SC হলে SC টিক দেবেন, ST হলে ST টিক দেবেন। এইভাবে ওই পরিবার যে বিভাগে অন্তর্গত সেই বিভাগটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। তারপরের ক্যাটাগরি আছে দেখুন রেশন কার্ড ও খাদ্য ভর্তুকি বিষয়ে আপনাকে ডিটেলস দিতে হবে। প্রথম আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? রেশন কার্ড থাকলে হাঁ দিবেন, যদি না থাকে তাহলে নাতে টিক দিবেন। তো ম্যাক্সিমাম এখন সবারই ডিজিটাল রেশন কার্ড আছে তাহলে এখানে হাতে টিক দিতে হবে। এবং যদি হাঁ হয়ে থাকে এই জায়গায় যদি হাঁ হয়ে থাকে তাহলে এখানে কী ধরনের কার্ড আছে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। আপনার যদি PHH থাকে PHH করবেন বা SPHH আর কেউ সাথে থাকলে সেটা করে দেবেন। তারপর বলা আছে পরিবারের রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, প্রতি মাসে যদি আপনার রেশন তুলে থাকেন তাহলে হাঁ দিবেন। বাড়ির ধরন, এরপর আপনাদের বাড়ির ধরন এখানে সিলেক্ট করতে হবে। আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর আছে? ধর আপনার যে বাড়িটা আছে সেই বাড়িতে 3 বা তার বেশি পাকা রুম আছে তাহলে হাঁ করবেন, না হলে এটা না করে দেবেন। পারিবারিক জমির মালিকানা, অর্থাৎ যে ফর্মটা আপনারা ফিল আপ করছেন যে পরিবারে সেই পরিবারের যদি জমি জায়গা থেকে থাকে তাহলে হাঁ করবেন, না হলে এটা না করে দেবেন। জমি জায়গা থেকে থাকলে আপনাকে এখানে মিউটেশন কপি বা ROR বা পর্চাইটা দিতে হবে। এর পরের পেজে আপনারা যাবেন, এখান থেকে দেখুন আপনাদের এখানে 3 নম্বর বলা যে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ শতকে দিতে হবে। যেহেতু ওখানে যদি আপনার জমি জায়গা পরিমাণ হাঁ করে থাকে তাহলে এখানে আপনাকে পরিমাণটা দিতে হবে, কত পরিমাণ জমি আছে। ধরুন যদি আপনাদের 5 শতক থেকে থাকে তাহলে এখানে 5 লিখে তাহলে 5 শতক পরিমাণ আপনি দিচ্ছেন। এরপরে যানবাহন আপনি
বা পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকা গাড়ি আছে? যদি 4 চাকা গাড়ি থেকে থাকে তাহলে হাঁ করবেন, যদি না থেকে থাকে না করে দেবেন। যদি এখানে হাঁ হয় অর্থাৎ আপনার যদি 4 চাকা গাড়ি থেকে থাকে তাহলে এখানে সংখ্যাটা লিখবেন, কটা আছে 1টা 2টো সেটা এখানে লিখে দেবেন এবং সেই গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে লিখতে হবে। 5 নম্বর দেখুন পরিবারের পারিবারিক ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বীমা। এই পরিবারে যদি কোনো স্বাস্থ্য বীমা থেকে থাকে তাহলে তার ডিটেলসটা দিতে হবে, যদি না থেকে থাকে নাতে টিক দেবেন, যদি স্বাস্থ্য বীমা থেকে থাকে তাহলে হাঁ করবেন। যদি ওই পরিবারের স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে তাহলে এখানে আপনাকে হাঁ দিতে হবে, কারণ স্বাস্থ্যসাথী কার্ডরা স্বাস্থ্য বীমার মধ্যে পড়ছে। সেক্ষেত্রে সরকারি বা বেসরকারি যে কোনো স্বাস্থ্য বীমা হলেই হবে। তাহলে যদি স্বাস্থ্য বীমা থেকে থাকে হাঁ করবেন। হাঁ করলে দেখুন ওই স্বাস্থ্য বীমাটা কার নামে আছে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। যদি আপনাদের পরিবারের প্রধানের নামে আছে তাহলে এখানে সরকারি বা বেসরকারি হলে সেটা টিক দিবেন। যদি সদস্য 1-এর নামে ধরুন স্বাস্থ্যসাথী আছে, সেটা সদস্য 1-এর নামে আছে তাহলে এটা স্বাস্থ্যসাথী যে থাকার কারণে সদস্য 1-এর সরকারিতে টিক দেবেন, যেহেতু স্বাস্থ্যসাথীটা সরকারি। দিয়ে এখানে আপনারা এখানে স্বাস্থ্যসাথী লিখে দেবেন। যদি কোনো বেসরকারি স্বাস্থ্য বিমা থেকে থাকে তাহলে বেসরকারি টিক দিয়ে সেই স্বাস্থ্য বিমার নামটা এখানে লিখে দেবেন এবং যে সদস্যরা আছে তার জায়গায় এটা আপনারা সিলেক্ট করে দেবেন। এরপরে আয় বা পেশা। কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর কোনো প্রদান করেন, অর্থাৎ সে ইনকাম ট্যাক্স বা পি ট্যাক্স যদি দিয়ে থাকে ওই ফ্যামিলিকেও তাহলে হাঁ করবেন, না হলে এটা না করে দেবেন। পরিবারের সদস্যের প্যান কার্ড যদি থাকে, অর্থাৎ যে পরিবারের আপনি ডিটেলসটা ফিল আপ করছেন সেই পরিবারে যদি কারো প্যান কার্ড থেকে থাকে তাহলে তার ডিটেলসটা দিবেন, যদি থেকে থাকে হাঁ দিবেন, যদি না থেকে থাকে কারো তার না করবেন। হাঁটা দেওয়ার পর ধরুন এখানে যিনি প্রধান আছে তার প্যান কার্ড আছে তাহলে এখানে যিনি প্রধান তার নামটা লিখবেন এবং তার প্যান কার্ড নাম্বারটা এখানে লিখে দেবেন। সদস্য 1-এর প্যান কার্ড থাকলে তার নাম তার প্যান কার্ড, সদস্য 2-এর প্যান কার্ড থাকলে তার নাম তার প্যান কার্ড, এইভাবে লিখে দেবেন। লিখে দেওয়ার পর পরের পেজে যাবেন, কর্মসংস্থানের ধরন। এখান থেকে কর্মসংস্থানের ধরনটা আপনাকে সিলেক্ট করতে হবে। পরিবারের যিনি প্রধান বা যাকে হেড করেছেন সে যদি সরকারি ক্ষেত্রে চাকরি করে তাহলে এখানে টিক দিবেন, বেসরকারি ক্ষেত্রে চাকরি করলে কাজ করলে এখানে দিবেন। যদি পরিযায়ী শ্রমিক হয় টিক দিবেন, বেকার হলে বেকারে টিক দিবেন, বা এছাড়াও যদি অন্যান্য জীবিকা থেকে থাকে তাহলে অন্যান্য টিক দিয়ে আপনি এখানটা লিখে দেবেন কী ধরনের কাজ করে পরিবারের প্রধান। এরপরে সদস্য 1 যিনি আছে সদস্য 1-এর ডিটেলসটা দেখবেন, সে যদি কর্মসংস্থানের সাথে যুক্ত থাকে তাহলে এখানে দিবেন, অথবা সে যদি হাউস ওয়াইফ হয়ে থাকে তাহলে এখানে টিক দিয়ে আপনারা হাউস ওয়াইফ লিখে দিবেন। সদস্য 2-3 যদি প্রযোজ্য হয় সেগুলো আপনারা দিবেন। যদি এখানে সদস্য 2-3-র কোনো কর্মসংস্থান না থেকে থাকে তাহলে এই জায়গাটা দেওয়ার দরকার নেই। এরপর এখানে 4 নম্বর বাক্সে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা ও অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা, অর্থাৎ যে পরিবারে আপনি ফর্মটা ফিল আপ করছেন সেই পরিবারে প্রাপ্তবয়স্ক যতজন আছে তাদের শিক্ষিত বা অশিক্ষিত ডিটেলসটা আপনাকে দিতে হবে। যদি ওই পরিবারের 2জন প্রাপ্তবয়স্ক শিক্ষিত থাকে তাহলে 2 দিবেন, 1জন থাকলে 1 দিবেন, অশিক্ষিত যদি প্রাপ্তবয়স্ক থেকে থাকে তার সংখ্যাটা দিবেন। এরপর দেখুন পরিবারের প্রধান যিনি করেছেন সে যদি শিক্ষিত হয় তাহলে শিক্ষিত টিক দিবেন, যদি অশিক্ষিত হয় অশিক্ষিত টিক দিয়ে দেবেন। শিক্ষিত যদি হয়ে থাকে তাহলে এখানে শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ কত এখানে লিখতে হবে। সদস্য 1ও সেম, শিক্ষিত হলে শিক্ষিত টিক দিবেন, অশিক্ষিত হলে অশিক্ষিত টিক দিবেন, শিক্ষাগত যোগ্যতা এখানে লিখে দেবেন যদি শিক্ষিত হয়ে থাকে। সেম সদস্য 2-3 এভাবে আপনারা এটা পরিবারের শিক্ষাগত যোগ্যতার ডিটেলসটা দিয়ে দেবেন। এরপর দেখুন বলা আছে 5 নম্বরে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা বা পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বর্তমান ধারক হয়ে থাকে তাহলে হাঁ করবেন, নাহলে না করে দেবেন। যদি হাঁ করে থাকেন তাহলে কি ওই পদের তার সদস্য নম্বর সেই নম্বরটা এখানে লিখে দেবেন, অর্থাৎ কতজন সেটা লিখে দেবেন। 6 নম্বরে কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, যদি ওই পরিবারের কেউ সদস্য সরকারি পেনশন পায় তাহলে হাঁ করবেন, না হলে এটা না করে দেবেন। হাঁ করলে সে কতজন পায় সেই সংখ্যাটা আপনি লিখে দেবেন। কোনো সদস্য কি জিএসটির অধীনে আছে, অর্থাৎ জিএসটি থাকলে হাঁ করবেন, না হলে এটা না করে দেবেন। যদি জিএসটি কেউ থাকে কারো থাকে তাহলে জিএসটি নাম্বারটা এখানে লিখতে হবে। 8 নম্বরে পরিবারের মোট বার্ষিক আয় কত, অর্থাৎ এই পরিবারের বছরে কত টাকা আয়, অর্থাৎ আপনারা যে পঞ্চায়েত থেকে ইনকাম সার্টিফিকেটটা নেবেন সেই ইনকাম সার্টিফিকেটে বছরে কত টাকা আয় দেওয়া আছে সেই আয়টা আপনারা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে তো অন্যান্য পরিচয় নথিতে কি বলা আছে, সিএএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, অর্থাৎ যদি ওই পরিবার যদি সিএএতে আবেদন করে থাকে তাহলে তার অবস্থাটা দেখাতে হবে। যদি সিএএতে আবেদন না করে থাকে ধরুন প্রধান প্রযোজ্য নয় করবেন, সদস্য 1 প্রযোজ্য নয়, সদস্য 2 প্রযোজ্য নয় করে দেবে যদি সিএতে আবেদন না করে থাকে।
সিএ যদি আবেদন করে থাকে তাহলে আবেদন করে থাকলে হ্যাঁ হবে, হ্যাঁ হওয়ার পর এখানে আপনাদের আবেদন নাম্বার বা সার্টিফিকেট নাম্বার দিতে হবে। এরপরে দেখুন বলা আছে এখানে ওই পরিবারে কারো কিষাণ ক্রেডিট কার্ড, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ক্রেডিট কার্ড এই ধরনের কিছু থেকে থাকে তাহলে তার ডিটেলসটা দিতে হবে। যদি না থেকে থাকে তাহলে এই জায়গাটা আপনারা ফাঁকা রেখে দেবেন। যদি কোনো কার্ড থেকে থাকে তাহলে যে সদস্যের কার্ড আছে সেই সদস্যের জায়গায় এখানে ফিল করবেন। ধরুন সদস্য 1-এর কিষাণ ক্রেডিট কার্ড আছে, তাহলে এখানে কার্ড নাম্বার দিবেন, কার্ড সংখ্যাটা দিবেন এবং কত তারিখে কার্ডটা ইস্যু হয়েছে সেটা এখানে দিয়ে দেবেন। এরপরে দেখুন ভাই, যদি এসআইআর 2026-এর নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। যদি কারো এসআইআরে নাম বাদ হয়ে থাকে তাহলে তার ট্রাইব্যুনালে যদি অ্যাপিল করে থাকেন তাহলে এখানে হ্যাঁ করবেন। যদি না অ্যাপিল বাদ পড়ে গেছে, অ্যাপিল করেননি তাহলে না করবেন। যদি আপনার এসআইআরে বাদই পড়েনি সেক্ষেত্রে আপনারা প্রযোজ্য নয় করে দেবেন। সেম একইভাবে সব সদস্যদের জন্য ওইটা অ্যাপ্লিকেবল, ওইভাবে করবেন। এরপরে ধরুন বিদ্যালয় অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, অর্থাৎ যে পরিবারের আপনি ফর্মটা ফিল আপ করছেন সেই পরিবারে যদি কোনো শিশু বিদ্যালয়ে পড়াশোনা করে তার বিবরণটা এখানে দিতে হবে। শিশু সদস্য 1, ধরুন একজন শিশু সদস্য আছে, তার নামটা এখানে লিখলেন, সে কোন শ্রেণীতে পড়াশোনা করে লিখলেন, বিদ্যালয়ের নামটা লিখে দেবেন। সেই বিদ্যালয়টা সরকারি বেসরকারি সেটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। যদি আরও শিশু থাকে তাহলে সদস্য 2-তে তার বিবরণটা দিবেন। এরপর দেখুন এখানে বলা আছে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, অর্থাৎ আপনার ফ্যামিলি যদি কোনো শিশু থাকে তার টিকাকরণের অবস্থা দিতে হবে। যদি টিকাকরণ হয়ে থাকে তাহলে হাতে টিক দিবেন, যদি টিকাকরণ না হয়ে থাকলে টিকাকরণ হয়নি এখানে টিক দিয়ে দেবেন। তো 2জন শিশু থাকলে সদস্য 2-তেও তার বিবরণটা এখানে দিবেন। এরপর বলা আছে সরকারি প্রকল্পের আওতার সুবিধা, অর্থাৎ আপনার পরিবারের কেউ যদি কোনো অন্যান্য সরকারি প্রকল্প পেয়ে থাকে ডিবিটি মারফত তার বিবরণটা এখানে দিতে হবে। পরিবারের প্রধান যিনি আছে সে যদি কোনো ডিবিটি মারফত সরকারি প্রকল্পে টাকা পেয়ে থাকে তাহলে হ্যাঁ করবেন, না হলে এটা না করবেন। ধরুন পরিবারের প্রধান পাচ্ছেন পিএম কিষাণ সম্মান নিধি যোজনা, তাহলে এখানে হ্যাঁ করবেন। করে দেওয়ার পর এখান থেকে আপনার প্রকল্পের বিবরণটা দিতে হবে। ধরুন পরিবারের প্রধান পিএম কিষাণ পাচ্ছে, তাহলে এখানে পিএম কিষাণ লিখবেন। লিখে দেওয়ার পর এখানে ওই প্রকল্পটি যদি আপনি প্রত্যাহার করে দিতে চান তাহলে এখানে হ্যাঁ করবেন, না হলে এটা ফাঁকা থাকবে। এরপরে সদস্য 1 যদি কোনো সরকারি প্রকল্প পায় ডিবিটি মারফত যেমন, তাহলে এখানে হ্যাঁ করবেন। যদি উজ্জ্বলা কানেকশন থেকে থাকলে পিএম উজ্জ্বলা যোজনা এটা লিখবেন। লেখার পর হ্যাঁ, যদি না নিতে চাই তাহলে হাঁটা ঠিক দিবেন, না হলে এটা ফাঁকা রাখবেন। এইভাবে দেখবেন যে আপনারা কোনো সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন কিনা ডিবিটি অনুযায়ী। ডিবিটি অনুযায়ী পিএম কিষাণ হয়, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা হয়, সমস্ত প্রকল্প ডিবিটি হয় না, সেগুলো আপনারা দেখে নেবেন এবং তার বিবরণটা এখানে দিয়ে দেবেন। এরপরে আপনাদের এখানে ঘোষণা বা সম্মতি একটা আছে, এই ঘোষণা বা সম্মতি এখানে সম্মত হতে হবে, সম্মত জায়গায় টিক দিবেন। অর্থাৎ আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরের উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। এরপরে এখানে যিনি পরিবারের প্রধান আছে তাকে এখানে সই করতে হবে। সই করার পর এই ফর্মটা আপনারা এই ফর্মের সাথে সমস্ত ডকুমেন্টস দিয়ে, যে সমস্ত ডিটেলসগুলো আপনারা দিলেন সেই সমস্ত ডকুমেন্টসগুলো দিয়ে আপনারা আপনাদের নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েতে জমা করবেন, অথবা আপনাদের যিনি আইসিডিএসের দিদিমণি আছে তার কাছে জমা করতে পারেন। এছাড়াও কোনো কোনো এলাকায় বিএলও মারফত এই কাজটি করাচ্ছে, সেই জন্য সেক্ষেত্রে আপনারা বিএলওর সাথে যোগাযোগ করতে পারেন। সবচেয়ে ভালো হবে আপনারা যদি গ্রাম পঞ্চায়েতে গিয়ে জমা করেন এই ফর্মটির সাথে সমস্ত ডকুমেন্টস, অর্থাৎ যেমন পরিবারের সকলের ব্যাংকের অ্যাকাউন্ট, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ইনকাম সার্টিফিকেট, এই সমস্ত ডিটেলস দিয়ে আপনারা ফর্মটা জমা করবেন। এখানে পরিবার বলতে কাকে বোঝাচ্ছে সেটা আপনারা একবার দেখে নেন। পরিবার বলতে দেখুন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণ একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার সংগ্রহ করেন। আর এই পোর্শনটা আপনাদের ফিল আপ করার দরকার নেই, এটা অফিস ফিল আপ করতে হবে, সেই জন্য এখানে আপনারা এটা ফাঁকা রেখে দেবেন। তো এইভাবে আপনারা সঠিক নিয়মে সঠিকভাবে ফর্মটা ফিল আপ করবেন। ফর্মটা আপনারা ইংলিশে ফিল আপ করার চেষ্টা করবেন। আমি আবারও বলছি, কারণ এই ফর্মটার আবার অনলাইন পোর্টালে ডিজিটাইজেশন হবে, সেক্ষেত্রে ইংলিশ হলে অনলাইনে এন্ট্রি করতে সুবিধা হবে। তো এই ফর্ম সংক্রান্ত যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমরা তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।